নমস্কার। আম, বাংলার বাঙালি সিরিজে আমি কৌশিক, সাথে কৌশিক, আপনাদের সকলকে জানাই আরেকবার সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমার এই বাংলা বাঙালি সিরিজটা ফলো করছেন। আজকে বাংলা বাঙালি সিরিজে আমি মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাইছি বা আলোচনা করছি, সেটা আমাদের বাংলার বাঙালির ইতিহাসের একটা, এটাও প্রাচীন অধ্যায় এবং সব থেকে হয়তো গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলার। আসলে এখন এটা দিয়ে শুরু করতে গেলে কোথা দিয়ে শুরু করতে হবে? এখন শুরু করি। আমাদের বাংলার ইতিহাস আপনারা সকলেই জানেন যে আমাদের যখন সিরাজদৌল্লার সেই পিরিয়ডটা, কথা কি হয়েছিল, আমাদের কলঙ্কের একটা ইতিহাস বা বিশাল বড় বিট্রের ইতিহাস। আমাদের বাঙালির ইতিহাসের সব থেকে বড় বিট্রের ইতিহাস হচ্ছে সিরাজদৌল্লার সেই ইতিহাস। একটা 21 থেকে 23 বছরের একটা লোককে 1.5 বছরের শাসনকালে তাকে ওরকম ভাবে হত্যা করা হচ্ছে। এখন এটাকে শুরু করতে গেলে সিরাজকে হত্যা করেছে কারা, তার আগে ইম্পর্টেন্ট হচ্ছে সিরাজ হত্যা হলো কেন। এবং এখানে একজন বাঙালির ভূমিকা কোথায়? ঠিক বলেছেন। আমি আজকে যাকে নিয়ে আলোচনা করছি বা যে যে বাঙালিকে নিয়ে আমি আজকে আলোচনা করতে চাইছি, যার বাড়ি আপনারা অনেকেই ডেকেছেন, অনেকে হয়তো সেখানে বিয়ে বাড়িও খেতে গেছেন, সেটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব বা শ্রী নবকৃষ্ণদেব। ডেফিনেটলি বাঙালির ইতিহাসের একজন অত্যন্ত প্রবাদ প্রতিম পুরুষ। সেটা কিভাবে দেখবেন সেটা আপনার উপরে, কিন্তু আমরা ভদ্রলোককে চিনি না। আমরা শুধুমাত্র চিনি ওনাকে শোভাবাজার রাজবাড়ির রাজা হিসাবে কি দুর্গাপুজোর প্রতিষ্ঠাতা হিসাবে, কিন্তু কে এই রাজা নবকৃষ্ণদেব? আমাদের বাংলার ইতিহাসে কোথায় গুরুত্ব এনার? কি করেছিলেন উনি এই বিশাল কনস্পিরেসিতে? আসুন সেটা নিয়ে আমরা আজকে জানি। এটা নিয়ে কথা বলতে গেলে আমাকে শুরু করতে হয় যে সময়টা নিয়ে, সেটা হচ্ছে ওই যে বললাম সিরাজদৌল্লার সময় থেকে। সিরাজদৌল্লা মারা গেলেন কেন, বা কি কারণে এই বিশাল বড় কনস্পিরেসিটা শুরু হলো? দেখুন, সিরাজদৌল্লা লোকে বলে একটা প্রচন্ড অহংকারী, তার নবাব সুলভ প্রচুর, মানে কি বলবো, মানে নবাব সুলভ এমন কিছু কাজ তিনি করতেন যেগুলো ওই নবাবী আনারাই করে। ঠিক আছে, নারী সুরা এইগুলো সব ওনার মধ্যে ছিল। মুর্শিদ কুলিকা যখন এখানে আমাদের বলতে পারেন মুর্শিদাবাদ, যখন তিনি দেওয়ান মুর্শিদ কুলি খান, এবং তারপর থেকে আস্তে আস্তে যখন আলীবর্দী, মুর্শিদ কুলি খান এবং তারপরে সিরাজদৌল্লা, এখন এই সিরাজদৌল্লা যখন তিনি নবাব হলেন, তিনি এমন কিছু কাজ করেছিলেন যেটা তখনকার মানুষরা মেনে নিতে পারেনি। যেরকম
দেখুন, প্রত্যেকটা পরিবারই নিজস্ব অন্দরমহলের একটা কিছু ঝামেলা থাকে, ভাই ভাই ঝামেলা, এইগুলো সিরাজ দমন করেছিলেন। কিন্তু তার বাইরের কনস্পিরেসিটা ছিল মারাত্মক। যেরকম সিরাজদৌল্লার সময় ইংরেজরা এবং ফরাসিরা কলকাতার বুকে দুর্গ নির্মাণ করা শুরু করেছিলেন। সিরাজদৌল্লা রাজত্বে আসার পরে বলেছিলেন, দুজনকেই বলেছিল যে দুর্গ ভাঙো, দুর্গ করা যাবে না আমার জায়গায়। কিন্তু ফরাসিরা শুনলো, ব্রিটিশরা শোনেনি। সেই কারণেই 1757 সালে কলকাতায় এসে উনি ব্রিটিশদেরকে আক্রমণ করলেন। আর এখান থেকেই ওনার সিরাজদৌল্লার মৃত্যু পরোয়ানা ধরুন জারি হয়ে গেল। এছাড়া সিরাজদৌল্লা বলতে পারেন একটু লুটেরাও ছিলেন। উনি অনেকের থেকে অনেক কিছু, মানে ব্রিটিশদের থেকে, ফরাসিদের থেকে তিনি যেটা পাওয়া উচিত তার খাজনা হিসেবে, তার থেকে বেশিও চাইতেন। সবাই মেনে নেবে কেন? তিনি পোর্টে, আমাদের মুর্শিদাবাদের কাছে যে পোর্ট ছিল, সেখান থেকে বিজনেস করার জন্য সবার থেকে অধিক নজরানা চাইতেন। কিন্তু এরা যারা বিজনেস করছে, তারা তো মুঘল বাদশার কাছ থেকে ফরমান নিয়ে এসছে এবং সেটা তো কিছু পয়সা দিয়ে পেয়েছে, তাহলে তারা সেটা মেনে নেবে কেন? আবার সিরাজদৌল্লাই তো একটা মানুষ যে নিজের যতই, যখন তিনি রাজা হলেন, নবাব হলেন, তখন তিনি তার দাদুর কাছে পণ করেছিলেন যে আমি আর কোনোদিন মদ খাবো না, এবং সেটা খাননি, ছেড়ে দিয়েছিলেন। এটাও সিরাজের একটা দিক। এই বিশাল কর্মকাণ্ড যখন হচ্ছে সিরাজকে নিয়ে, তারপরে 1757 সিরাজ আক্রমণ করলেন, এবং তার সঙ্গে কারা কারা ছিলেন, ধরুন মীর জাফর, মীর কাসিম, জগৎ শেঠ। আচ্ছা, এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, জগৎ শেঠ এটা কিন্তু কোনো নাম নয়, জগৎ শেঠ একটা উপাধি। সেই অনেক জগৎ শেঠ কিন্তু সেই সময় এসছেন। সিরাজের সময় জগৎ শেঠ একজন ছিলেন, তার আগে বা পরে আগে জগৎ শেঠ এসছে। তো জগৎ শেঠ কিন্তু কোনো উপাধি, জগৎ শেঠ একটা উপাধি, জগৎ শেঠ কিন্তু কোনো নাম নয়। উমিচাঁদ, কলকাতার বিশাল বড় ব্যবসায়ী উমিচাঁদ, যার ইয়েতে জায়গায় সিরাজ কলকাতায় এসে নিজের ইয়ে স্থাপন করেছিলেন, নিজের পুরো ক্যাম্পটা তিনি উমিচাঁদের ওখানে করেছিলেন। তো এরা সবাই সিরাজের এগেনস্টে হচ্ছে, সিরাজের এই মানসিকতার জন্য। এবং তিনি যেটা করেছিলেন, তিনি নিজের রাজদরবারে অনেকগুলো পরিবর্তন করেছিলেন, যারা ধরুন আলীবর্দীর খাঁ আমল থেকে যারা রাজদরবারের খুব গুরুত্বপূর্ণ সদস্য ছিল। দেখুন, রাজা কিন্তু পুরোপুরিভাবে রাজদরবার চালায় না, চালায় এমন কিছু মানুষ যারা পুরো বুদ্ধিটাকে দিয়ে জিনিসটাকে বেঁধে রাখে। তিনি তার নিজের খেয়াল খুশিতে, পছন্দ হয় না বলে তিনি অনেক মানুষকে এরকম ভাবে সরিয়ে দিলেন যারা রাজত্বটাকে মেনটেন করত। তো যার ফলে এই মানুষগুলো, এই আলীবর্দী খাঁ, এই জগৎ শেঠকে নাকি তিনি চড়ও মেরেছিলেন, এটা কথিত আছে, যদিও আমার মনে হয় না এটা হতে পারে, কারণ ওই অতটা ডিস্টেন্স থেকে উনি নেমে আসবেন, এসে জগৎ শেঠকে চড় মারবেন, এইগুলো কথিত থাকলেও আমার মনে হয় না এটা হতে পারে। কিন্তু জগৎ শেঠের সঙ্গে ওনার একটা বিশাল বড় ঝামেলা তো হয়ে ডেফিনেটলি ছিল। এবং জগৎ শেঠ সেই সময় ব্যাংকার বলতে পারেন, সব থেকে বড় তার মুদ্রা নির্মাণের দায়িত্ব তার কাছে ছিল। তার মতো ব্যাংকার সেই সময় ভারতবর্ষে কেউ ছিল না বলতে পারেন। তো জগৎ শেঠের মতো ব্যক্তিকে যখন তিনি আক্রমণ করলেন, তখন জগৎ শেঠ ডেফিনেটলি তিনি রাগান্বিত হবেন। এরকমই আরো ঘসেটি বেগম, তার ভেতরে অন্দরমহলের ঝামেলাটা করছে ঘসেটি বেগম। তিনি ঘসেটি বেগমকে ঘরের মধ্যে বেঁধে রাখলেন, মানে বেঁধে রাখলেন বলতে একদম ঘরের মধ্যে সৈন্য সামন্ত দিয়ে একদম ঘরের মধ্যে আটকে রাখলেন।
কিন্তু বাইরের কনস্পিরেসিটাকে তিনি ব্রেক করতে পারছিলেন না। এবং সেই সময় ইংরেজ আমল, হেস্টিংসের সময়, হেস্টিংস যখন কলকাতা আক্রমণ করলেন, সিরাজ চলে গেলেন এবং চারিদিকে এই যে যখন তিনি কলকাতা অ্যাটাক করে ব্রিটিশদেরকে হারিয়ে ফিরে যাচ্ছেন, তখন দুদিকে বিশাল বড় অ্যানার্কি করতে করতে গেলেন। এইখানে শুরু হলো ওনার মৃত্যু ফরমান জারি। এবং তারপরে ইংল্যান্ড থেকে ক্লাইভকে নিয়ে আসা হলো যে কি হয়েছে তুমি দেখো, এবং তারপরে ইতিহাস আমরা মোটামুটি জানি। কিন্তু যে ইতিহাসটা আমরা বাঙালিদেরকে জানানো হয় না বা বাঙালি জানে না খুব একটা, সেটা হচ্ছে এই পুরো কনস্পিরেসির পেছনে মেল প্রধান সূত্রধর্তা কে, সেটা একজন বাঙালি এবং তার নাম নবকৃষ্ণদেব, বা তখনও তিনি রাজা হননি, নবকৃষ্ণদেব। আচ্ছা, নবকৃষ্ণদেবের দাদু ছিলেন রুক্মিণী দেব, এবং তিনি সেই সময় কথিত আছেন তিনি, আচ্ছা এখানেও একটা কথা বলি, এটা অনেকেই হয়তো জানেন না, সেটা হচ্ছে এই যে আমরা সাবর্ণ রায়চৌধুরী পরিবার, বাংলার এত পুরনো পরিবার সাবর্ণ রায়চৌধুরী পরিবার, এরও একটা ইতিহাস আছে, এটা নিয়ে আমি একদিন আলোচনা করব। কিন্তু সাবর্ণ রায়চৌধুরী পরিবার কিন্তু অনেকেই বলে রাজা সাবর্ণ রায়চৌধুরী কিন্তু কোনো নাম নয়। এই প্রশ্ন অনেকেই করে যে সাবর্ণ রায়চৌধুরী কে, ভদ্রলোক কে? সাবর্ণ রায়চৌধুরী বলে কোনো লোক নেই। সাবর্ণ একটা টাইটেল, একটা উপাধি পেয়েছিলেন, রায়চৌধুরী একটা উপাধি পেয়েছিলেন, সাবর্ণ বংশ রায়চৌধুরী উপাধি পেয়েছিলেন, সেখান থেকে সাবর্ণ রায়চৌধুরী বংশ। সাবর্ণ রায়চৌধুরী বলে কিন্তু কোনো ব্যক্তি নেই। যারা জানেন না তাদেরকে জানিয়ে দিলাম। এই রুক্মিণী দেব যিনি হচ্ছেন গিয়ে আমাদের নবকৃষ্ণ দেবের দাদু, তিনি ছিলেন এই সাবর্ণ রায়চৌধুরী বংশের কাজ করতেন, এবং উনি বেশ ভালো মানুষই ছিলেন। তার বাবা রামচরণ দেব, তিনিও সাবর্ণ রায়চৌধুরী বংশে কাজ করতেন, কিন্তু বোধহয় কোনো একটা কারণে তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। কারণটা অনেক কিছু হতে পারে, তহবিল তছরূপের একটা কথা শোনা যায়, কিন্তু এরকম কোনো প্রামাণ্য কোনো কথা নেই বলে আমি সেটাকে কোন রকম প্রতিস্থাপন করছি না যে এটাই কোনো একদম কারণ। কোনো একটা কারণে তার চাকরিটা চলে যায়। নবকৃষ্ণদেব কে ছিলেন? নবকৃষ্ণদেব ছিলেন, বেসিক্যালি আমরা এইটুকুনি জানি, নবকৃষ্ণদেব ছিলেন হেস্টিংসের, মানে ওয়ারেন হেস্টিংসের মুন্সি। খাতা ফাতা লিখতেন এই, কিন্তু দেখবেন এই ভদ্রলোকের মানে নবকৃষ্ণদেবের একটাই ছবি পাওয়া যায়, সুন্দর মিষ্টি ব্রাহ্মণের মতো একটা চেহারা, চান করতে যাচ্ছেন বা ওরকম কিছু, পেছনে একজন ছাতা দিয়ে আছেন, সুন্দর মানে গোপাল ঠাকুরের মতো দেখতে একটা ছবি, ওই একটাই ছবি ওনার দেখতে পাওয়া যায়। দেখে মনে হয় সুন্দর গোপাল ঠাকুর, কি সুন্দর দেখতে একটা মানুষ, কিন্তু আদতেও তিনি সেরকম ছিলেন না। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি ছিলেন আমাদের বাংলার ইতিহাসে কনস্পিরেসির, এই বিশাল বড় কনস্পিরেসি সিরাজের মৃত্যুর সব থেকে বড় কারণ, এবং তিনি মোটেও ওরকম ভোলা ভালা মানুষ ছিলেন না, কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিধর মানুষ ছিলেন অবশ্যই। শুধু তাই না, তিনি ছিলেন অতি পণ্ডিত একজন মানুষ, এটাতে কোনো সন্দেহ নেই। তিনি একাধারে ফার্সি ভাষা, সংস্কৃত ভাষা, বাংলা, আরবি, ইংরেজি
সব ওনার জানা ছিল। এবং শুধু এইটুকুনি জানা ছিল না, অল্প স্বল্প জানা ছিল না, যথেষ্ট গভীর ভাবে জানা ছিল। এই পলাশীর যুদ্ধের সময় নবকৃষ্ণদেবের বয়স কত? পলাশীর যুদ্ধ যখন হচ্ছে তখন নবকৃষ্ণদেবের বয়স হচ্ছে মাত্র 24.5 বছর। মাত্র 24.5 বছর। এবারে আমি আস্তে আস্তে ইতিহাসের মধ্যে ঢুকি। তৎকালীন গভর্নর ছিলেন গভর্নর ড্রেক। এবং ও এইখানে একটা জিনিস বলতে আছেন যে একটা লোকের নাম এখানে চলে আছে, সেটাও সেই সময় বাঙালিদের একজন লোক, আমরা ভুলেই গেছি প্রায়। সেই লোকটার নাম হচ্ছে নকুধর, বিশিষ্ট ব্যবসায়ী নকুধর। এই নকুধরের বাড়ি ছিল পোস্তারি কোনো একটা অঞ্চলে। এবং বর্তমান এই যে বিশাল বড় ব্যবসার জায়গাটা, এইটা পোস্তা হয়ে তোমার এই যে এমজি রোড থেকে এই যে বিশাল বড় ব্যবসার জায়গাটা, পোস্তা থেকে শুরু হয়ে পুরো চলে যাচ্ছে যে গিরিশ পার্কের ওই অঞ্চলটা দিয়ে, পোস্তা দিয়ে, এই যে বিশাল বড় ব্যবসায়ী এরিয়াটা, এই পুরোটা ছিল নকুধরের। সেই সময় দেখুন ইতিহাসে কি সুন্দর একটা গোড়াপত্তন, দেখুন ইতিহাস কি সুন্দর ভাবে নিজের ছন্দে ছন্দে এগিয়ে চলে। সেই সময় নবকৃষ্ণদেব একটা শিশু বাচ্চা ছেলে, কাজের সন্ধানে নকুধরের কাছে গেছে যে আমার একটা কাজ দরকার। আর সেই সময় তৎকালীন ওয়ারেন হেস্টিংস এর গভর্নর ড্রেক সেই সময় নকুধরের কাছে আসেন যে উনার একটা কাজের ছেলে দরকার, যে বিভিন্ন রকমের ভাষা জানবে এবং মুন্সিগিরিটা খুব ভালো করতে পারে, লেখালেখি, ড্রাফটিং এর কাজ, এইগুলো খুব ভালো করতে পারবেন, বিভিন্ন ভাষায় ড্রাফটিং এর কাজগুলো ভালো করতে পারে। কারণ তখন যেটা ছিল সেটা হচ্ছে যে কোনো ড্রাফটিং এর কাজ, যে কোনো এই জাতীয় কাজ, এইগুলো কিন্তু তখন ফার্সিতে হচ্ছে, সংস্কৃততে হচ্ছে। আমাদের কলকাতার এই যে হ্যান্ডওভার, এটা কিন্তু সংস্কৃততে লেখা, মানে শ্রাবণ রায়চৌধুরী পরিবারের সঙ্গে আমাদের যোগচানক কথিত, যদিও কলকাতার ইতিহাস নিয়ে একটা অন্য রকমের ইতিহাস আছে, সেটা নিয়েও একদিন আলোচনা করা যেতেই পারে, যে আদৌ কলকাতা বিক্রি হয়েছিল কিনা। কিন্তু কথিত যে বিলটা আছে, যেটাতে লেখালেখি হয়েছে, সেটা কিন্তু সংস্কৃত ভাষায় লেখা। তখন জমি জরিপের কাজ এইগুলো কিন্তু সংস্কৃত ভাষায় হতো কিংবা ফার্সি ভাষায় হতো, ইংরেজিতে কিন্তু খুব কম হতো। আস্তে আস্তে ইংলিশ আসে। তো এই যে একটা জিনিসের ড্রাফটিং করা, এটাকে ইংলিশে নিয়ে যাওয়া, ওটাকে ফার্সিতে নিয়ে আসা, পড়া, সেটাকে বোঝানো, সেটাকে পুরো করা, এই জিনিসগুলোর জন্য গভর্নরেট একজন বিশ্বস্ত মানুষ খুঁজছিলেন। নকুধর রেফার করে গভর্নরদেরকে এই নবকৃষ্ণদেব। এবং আস্তে আস্তে নিজের ক্ষমতার বলে, মানে নিজের কাজের অসাধারণ দক্ষতায় তিনি ওয়ারেন হেস্টিংস এর মুন্সি থেকে ওয়ারেন হেস্টিংস এর ফার্সি ভাষার শিক্ষক হয়ে উঠলেন। এবং তার সঙ্গে সঙ্গে ইংরেজ অনেক মানুষকে তিনি ফার্সি, সংস্কৃত এগুলো শেখাতে শুরু করলেন, মানে ওনার কাছ থেকে শিখতে শুরু করলেন। কিন্তু স্পেশালি উনি ওয়ারেন হেস্টিংস এর ফার্সি ভাষার ধরতে পারেন গুরু হয়ে উঠলেন। তিনি ওয়ারেন হেস্টিংসকে ফার্সি ভাষা শেখাতেন, এবং যার ফলে ওয়ারেন হেস্টিংস এর সঙ্গে অসাধারণ একটা হৃদ্যতা বা অসাধারণ একটা সম্পর্ক গড়ে উঠলো এই রাজা নবকৃষ্ণদেবের। তখন তার আগে ছিল ওয়ারেন হেস্টিংস এর মুন্সি ছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুন্সি ছিলেন হচ্ছে তোজাউদ্দিন বা তোজাউদ্দিন। এই তোজাউদ্দিনকে বিশ্বাস করতে পারেন না গভর্নর ড্রেক বা জোন্স। যখন তারা এই কনস্পিরেসি শুরু হচ্ছে, যখন এই পুরো জিনিসটা ড্রাফটিং হচ্ছে, কি করে কি করা হবে না হবে, এবং সেটা ফরমান এদিক থেকে ওদিকে যাবে,
মানে ব্রিটিশ থেকে ধরুন মির্জাফর মীর কাসেমের এর কাছে যাবে বা ওখান থেকে যখন এখানে আসবে সেটাকে ইংলিশে আসবে, এই যে পুরো জিনিসের কনস্পিরেসিটা, এইটা লেখালেখির কাজ বা এটাকে ড্রাফটিং করতে হবে, এই কাজটা তিনি তোজাউদ্দিনকে ভরসা করতে পারেননি বিকজ অফ মুসলিম। ওনার ধর্মের কারণে উনি ভেবেছিলেন যদি এটা উনি ধর্মের কারণে সিরাজের কান পর্যন্ত পৌঁছে দিতে পারেন, ওনার একজন বাঙালি লোক দরকার ছিল। তিনি নবকৃষ্ণদেবকে এই পুরো ভারটা দিলেন এবং নবকৃষ্ণদেব এগুলো যখন পড়তে শুরু করলেন, এইটা যখন করতে শুরু করলেন, তিনি বুঝতে পারলেন এইখানে আমার একটা বিশাল বড় সুযোগ আছে এখান থেকে নিজেকে তুলে ধরার। তিনি হেস্টিংসকে বোঝাতে শুরু করলেন যে আপনাকে যদি পুরো পশ্চিমবঙ্গটাকে মানে ভারতবর্ষকে উপরে ব্যবসা করতে হয় তাহলে আপনাকে, এবং বাংলায় যদি ব্যবসা করতে হয় তাহলে আপনাকে সিরাজকে সরাতে হবে। সিরাজকে সরাতে গেলে আপনাকে তবেই আপনি বাংলার অধিকর্তা হতে পারবেন, নয়তো পারবেন না। বাঙালি বুদ্ধি এই এতগুলো মানুষকে একসঙ্গে উনি এক সুতোয় বাঁধা শুরু করলেন নিজের অসাধারণ ড্রাফটিং এর মাধ্যমে। মির্জাফর, মীর কাসিম, ভূমিচাঁদ, জগৎ শেঠ, ওয়ারেন হেস্টিংস সবাইকে উনি এক ছাদের তলায় নিয়ে আসা শুরু করলেন, লিখে লিখে জিনিসটাকে তৈরি করে। এবং এখান থেকেই শুরু হলো বাঙালির মাধ্যমে সিরাজের মৃত্যুর সময়। উনারই বুদ্ধিতে এই পুরো জিনিসের ছকটা তৈরি হলো রাজা নবকৃষ্ণদেবের হাতে, এবং এই পুরো কনস্পিরেসিটাতে জড়িয়েছিলেন রাজা নবকৃষ্ণদেব। আর একজন বাঙালিও ছিলেন, তিনি হচ্ছে কৃষ্ণচন্দ্রের রাজা কৃষ্ণচন্দ্র, আমাদের রাজা কৃষ্ণচন্দ্র, তিনি হচ্ছেন তখন ছিলেন নদিয়ার ধীপতি, কিন্তু তার বাড়ি আমরা সবাই জানি কোথায় আছে, তার রাজপ্রাসাদ। ইনিও ছিলেন জড়িত, কারণ এনার জড়িতর কারণটা হচ্ছে কোনো ট্যাক্স না দেওয়ার বা খাজনা না দেওয়ার জন্য সিরাজ ইনাকে জেলবন্দি করে রাখেন, এবং কথিত আছে উনি জেলবন্দি হওয়ার ফলে উনার সেই সময় পুজো পর্যন্ত উনি মিস করে গেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে যে বিশাল বড় দুর্গা পুজো হয়, এখনো হয়, সবাই জানে, এবং ওই সময় দুর্গা মানে প্রাসাদটা সবার জন্য ওপেন হয়। তো সেই দুর্গাপুজো উনি মিস করে গেছিলেন ওনাকে জেলে বন্দি করার জন্য, যেটা সিরাজ করেছিলেন, ফলত উনিও সিরাজের উপর রেগেছিলেন। তো এই পুরো জিনিসটা এক সূত্রে বাঁধলেন এই আমাদের কৃষ্ণচন্দ্র, মানে আমাদের রাজা নবকৃষ্ণ। তখনও তিনি রাজা হননি, তিনি মুন্সি নবকৃষ্ণ। তারপরে 1757 সিরাজ কলকাতা অ্যাটাক করলেন, চারিদিকে অ্যানার্কি করলেন, চলে গেলেন, এবং ওনার পতনের সময় শুরু হয়ে গেল। 23শে জুন পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে। 1756 কলকাতা অ্যাটাক করলে 1757 পলাশির যুদ্ধ হলো, এবং সিরাজের মৃত্যু, যেগুলো আমরা সকলেই জানি কিভাবে হয়েছে। নিজের পাগড়িটা পর্যন্ত উনি খুলে দিয়েছিলেন আলীবর্দী খাঁর হাতে, পায়ে, যে আপনি আমাদের এই ভারত, এই বাংলাকে বাঁচান, নয়তো বাংলা কিন্তু বিদেশিদের হাতে চলে যাবে। নিজের পাগড়ি পর্যন্ত খুলে দিয়েছিলেন। এই আলীবর্দী ছিলেন হচ্ছেন ওনার খুড়তুতো, বলতে পারেন
কাকা বা এরকম, কিন্তু তিনি কোনোভাবেই উনার সঙ্গ দেননি এবং অবশেষে পালিয়ে যান। তারপরে পালাতে গিয়ে ধরা পড়েন এবং ধরা পড়ে তারপরে মিরন মুন্ডুচ্ছেদ করে তলোয়ারের ডগায়, বর্ষার ডগায় পুরো মুর্শিদাবাদে তার মুন্ডু নিয়ে, তার হাতিতে তার ক্ষত বিক্ষত দেহ হাতির মধ্যে ওপর চাপিয়ে তার মুন্ডু হাতে নিয়ে পুরো মুর্শিদাবাদ ঘোরানো হয়। সে এক মারাত্মক কাহিনী, আমরা মোটামুটি সকলেই জানি যে কি বিভৎস ভাবে, কি পৈশাচিক ভাবে এই মানুষটাকে মরা হয়েছিল। এবং তার সঙ্গে কনস্পিরেসি করা সেই মানুষকে, ঘসেটি বেগমকে জলে ডুবিয়ে মারা হলো। আলিবর্দি আপনার মির্জাফরকে মারা হলো। মির্জাফরের, যেটা বলছিলাম, মির্জাফরের পায়ের কাছে মাথা রেখে দিয়েছিলেন, নিজের টুপি পর্যন্ত খুলে রেখে দিয়েছিলেন পাগড়ি, যে তুমি বাঁচাও, বাঁচালো না মির্জাফর। চলে গেল সিরাজদৌল্লা। এবং আজকে যেখানে কবর সিরাজদৌল্লার নদীর ওই পারে, সেখানে তার স্ত্রীকে হেস্টিংস এর বদান্যতায় হয়তো কিছুটা জমি দিয়েছিলেন এবং তাকে দুটো খাজনা দেওয়া হতো। একটা টাকা তিনি সিরাজদৌল্লার স্ত্রীর নামে করে দিয়েছিলেন, যে একটা তার খোরপোশের জন্য, আর একটা ওই সিরাজের ওই ইয়েটাকে তিনি পরিষ্কার রাখবেন, তার জন্য তাকে কিছু টাকা দেওয়া হতো যতদিন তিনি বেঁচে ছিলেন। ভাবুন পরিণতি কিরকম হয়। এইবারে যখন সিরাজের মৃত্যু হয়ে গেল, এইবারে দেখা যাচ্ছে ফোর ফ্রন্টে যেন চালিয়ে খেলতে শুরু করলেন আমাদের রাজা নবকৃষ্ণদেব। সিরাজের প্রাসাদে দুটো দুর্গ ছিল, একটা ছোট একটা বড়, এবং তার যাবতীয় যা সোনা দানা টাকা ওই দুর্গের ভেতরে লুকানো ছিল। তার চাবি ছিল, চাবি পেয়েছিলেন রাজা নবকৃষ্ণদেব। লুট হলো সিরাজের ভান্ডার, ভাগ বটরা হলো সবার মধ্যে, এবং রাজা নবকৃষ্ণদেব কথিত আছে কলকাতায় এলেন 12টি নৌকা করে টাকা নিয়ে, সোনা দানা তার সঙ্গে সব। সেই যুগের হিসাবে প্রায় 1 কোটি টাকা তিনি নিজে লুটের ভকরা পেয়েছিলেন, তার থেকে বেশি বই কম নয়। যে যুগে 5 টাকা দিলে আপনি সারা মাস খেটে টাকা জমাতে পর্যন্ত পারতেন, সেই যুগে উনি 1 কোটি টাকা উনি বকরা পেয়েছিলেন। মানে রাতারাতি নবকৃষ্ণদেব হয়ে উঠলেন কোটিপতি। আর এটাই শুরু করলো তার দুর্গা পুজো করার প্ল্যান। এই যে বর্তমান যে শোভা বাজার, তার কথিত আছে শোভারাম বসাকের নামে শোভা বাজার, এবং এই পুরো অঞ্চলটা ছিল শোভারাম বসাক নামে একজন ব্যক্তির। আবার এর কিছু উল্টো কথাও লোকে বলে, এটার কন্ট্রাডিক্ট করে, যে শোভাবাজার নামকরণ নাকি শোভারাম বসাকের জন্য হয়নি। শোভাবাজার নামটা নাকি এই রাজার, মানে নবকৃষ্ণদেবের মায়ের সাধ্যে নাকি এমন আতশবাজি ফেটেছিল যে গঙ্গার ওপার থেকে লোকেরা ডেকে তার শোভা বিস্মিত হয়ে সেখান থেকে নাম হয়েছিল শোভা বাজার। এটা কন্ট্রাডিক্টরি থাকতে পারে, কিন্তু শোভারাম বসাক নামে একজনের নামে ওই পুরো অঞ্চলটা ছিল, এটা একদম সঠিক। তো এই শোভারাম বসাকের থেকে জায়গাটা ওই ক্লাইভের বদান্যতায় পেয়ে গেলেন নবকৃষ্ণদেব। এবং আপনি ভাবতে পারবেন জায়গাটা কতটা ছিল।
বর্তমান যেটা বাগবাজারের বিচলি ঘাট বা দুটো ঘাট একসঙ্গে, যে বিচলি ঘাট, মানে ধরুন যেটা বর্তমানে হচ্ছে গিয়ে কাশীমিত্র ঘাট শ্মশান, তার আগে যে বিচলি ঘাট, এটা হচ্ছে একটা দিক বা পশ্চিম দিক। পূর্ব দিকে মানিকতলা মোড়, বিদন স্ট্রিট, ওইসব অঞ্চল, বাগবাজার, তারপরে হচ্ছে গিয়ে এইদিকে বাগবাজার স্ট্রিট, গালিব স্ট্রিট, এই পুরোটা ছিল রাজা নবকৃষ্ণ দেবের এস্টেট। ভাবুন কতটা জায়গা নিয়ে তার এস্টেট। এবং বর্তমান যে যেটা আমরা বলি রাজা নবকৃষ্ণ স্ট্রিট, এটা নাকি ওনার প্রাইভেট রোড ছিল। ওনার পুরো এস্টেটের ভেতরে এটা ওনার প্রাইভেট রোডে পাবলিক হাঁটাচলা করতে পারতেন, এটা ওনার প্রাইভেট জায়গা ছিল, প্রাইভেট রাস্তা ছিল। তার এস্টেটের ভেতরে প্রাইভেট রাস্তা, বর্তমান নবকৃষ্ণ স্ট্রিট। তো সে যাই হোক, লুটের ভকরা নিয়ে কোটি টাকার মালিক হয়ে ফিরে এলেন নবকৃষ্ণদেব। এবং সেই সময় কেউ বলেন ক্লাইভ বলেছিল, কেউ বলেন উনি ক্লাইভকে সন্তুষ্ট করার জন্য ওনার মনে হলো আমাকে ইমিডিয়েটলি একটা অনুষ্ঠান করতে হবে। কি অনুষ্ঠান করবেন? 3 মাসের মধ্যে দুর্গাপুজো, আমি দুর্গাপুজো করব এবং সেখানে ক্লাইভকে আমি ইনভাইট করব, জাঁকজমকপূর্ণ দুর্গাপুজো। 3 মাসের মধ্যে তৈরি হলো শোভাবাজার রাজবাড়ি। যে কারণে অনেকে বলে যে শোভাবাজার রাজবাড়ি, দেখবেন যেটা দুর্গা মন্দির সেটা অসাধারণ, কিন্তু তার চারিদিকের তখনকার দিনের যেরকম বিশাল সুন্দর একটা রাজপ্রাসাদের মতো দেখতে যে ব্যাপারটা ছিল, সেটা নেই। কোথাও একটা ছোটখাটো ভাবে করে দেওয়ার মতো একটা প্রচেষ্টা। হয়তো তখন তৈরি হয়েছিল 3 মাসের মধ্যে, তো কখনো এত এত বড় একটা জিনিস তৈরি হতে পারে না, হয়তো অর্ধেক তৈরি হয়েছিল, পরে তিনি বাকিটা করেছিলেন, কিন্তু একটা তাড়াতাড়ি ওনাকে কিছু একটা করতে হয়েছিল। তো সেই 3 মাসের মধ্যে তৈরি হলো এই শোভাবাজার রাজবাড়ি, শুরু হলো দুর্গা পুজো। যদিও কথিত আছে যে দুর্গা পুজো এটা ছিল না, এতদিন পর্যন্ত কলকাতায় হতো দুর্গা পুজো, এই প্রথম হলো দুর্গোৎসব। এতদিন যেটা কলকাতায় হতো সেটা ছিল দুর্গা পুজো, এই প্রথম কলকাতায় লোক দেখতে পেল দুর্গ উৎসব। নিকি বাইজির নাচ, উইলসন হোটেল, মানে বর্তমানে যেটাকে আমরা বলি গ্রেট ইস্টার্ন হোটেল, ওই বাংলা একটা প্রবাদ আছে জানেন তো, জাত মারল 3 সেন, তার মধ্যে উইলসন, বা জাত মারল 3 সেন, কেশব উইল স্টেশন। প্রবাদটার মানেটা কি? জাত মারল 3 সেন, 3 সেন বাঙালিদের বা বাঙালি হিন্দুদের জাত মারে। একটা হচ্ছে সেই সময় কেশব সেন, যিনি কোনো কিছু মানতেন না, বাঙালিয়ানা বা হিন্দু ধর্মের কোনো কিছু মানতেন না, এই কেশব সেন এক সেন হচ্ছে উইলসন হোটেল, যেখানে গরুর মাংস খেতে বাঙালিরা যেত দৌড়ে, একমাত্র জায়গা যেখানে বাঙালিরা গরুর মাংস খেতে যেত, সেই উইলসন হোটেল। এবং স্টেশন মানে স্টেশন, কারণ স্টেশনে ছোট বংশ নিজ বংশ সবাইকে গা ঘাসাঘাসি করে যেতে হচ্ছে, যার ফলে জাত চলে যাচ্ছে। তাই কথিত আছে জাত মারল 3 সেন, কেশব উইল স্টেশন, বা অনেকে বলে জাত মারল 3 সেন, তার মধ্যে উইলসন। তো সে যাই হোক, রবার্ট ক্লাইভের জন্য এই গ্রেট ইস্টার্ন হোটেল বর্তমান বা তখনকার উইলসন হোটেল থেকে গরুর মাংস নিয়ে আসা হলো, ক্লাইভ খাবে। দুর্গা পুজো মধ্যে ঢুকলো গরুর মাংস, নিকি বাইজের নাচ এবং আতশবাজি, একটা বিশাল
ব্যাপার। আর এই সময় তিনি পেলেন ইংরেজ বাহাদুরের কাছ থেকে রাজা উপাধি। তারপরে আরো উপাধি বাড়লো, রাজাধিরাজ। তো এখান থেকে তিনি হলেন রাজা, এবং কলকাতা প্রথম শুরু হলো বাবু কালচার। এই কলকাতা প্রথম বাবু কালচারের প্রথম নিদর্শনটা পেল। এই হচ্ছে বাঙালির ইতিহাসের আর একটা দিক, যেটা আজকে আমি ছোট্ট আপনাদের কাছে একটু, এইগুলো আলোচনা করতে গিয়ে খুব সময়টা লেগেই যায়, আলোচনা করলাম। শোভাবাজার রাজবাড়ি আপনারা অনেকেই গেছেন, দেখেছেন, দেখবেন। বাঙালির ইতিহাসের একটা বিশাল বড় জায়গা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি, এবং রাজা নবকৃষ্ণদেব, তিনি ভালো ছিলেন খারাপ ছিলেন এইটা বিষয় নয়, ইতিহাস এটাই বলছে। কিন্তু কলকাতার পত্তনে এবং কলকাতার ইতিহাসে, বাঙালিদের ইতিহাসে রাজা নবকৃষ্ণদেবের কিন্তু একটা বিশাল বড় জায়গা তৈরি করে রেখেছেন, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ারও করবেন। সবাই ভালো থাকবেন। বাঙালির ইতিহাসের আমি সাথে কৌশিক আপনাদেরকে অন্যদিন অন্য কিছু নিয়ে আবার আসবো, বাংলার বাঙালির ইতিহাস আপনাদের কাছে তুলে ধরতে। ততদিনের জন্য নিচ্ছি বিদায়। ভালো থাকবেন, বাঙালি হয়ে গর্ববোধ করবেন। ধন্যবাদ।